সুবীর স্যার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি বিষয় নিয়ে, যার নাম ধ্বনি ও বর্ণ। এই ধ্বনিবর্ণ অধ্যায়টি নবম শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীর ভাষাতত্ত্ব বিষয়ে রয়েছে। ধ্বনিবর্ণ আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বাকযন্ত্র কী। কথা বলার জন্য যে অঙ্গগুলো আমরা ব্যবহার করি সেই অঙ্গগুলোকে একসাথে বলা হয় বাকযন্ত্র। বাক মানে বাক্য, যন্ত্র অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি। তাহলে কি কি বিষয় নিয়ে আমরা কথা বলি? কণ্ঠ, তালু, দন্ত, জিহ্বা, ওষ্ঠ, নাসারন্ধ্র, মূর্ধা, এই সবগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। এবার আসি ধ্বনি কাকে বলে। এই বাকযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজকেই বলা হয় ধ্বনি। তাহলে বর্ণ কি? ধ্বনিকে যে চিহ্নের মাধ্যমে আমরা লিখে রাখি, বিভিন্ন ভাষায় লিখে রাখা হয়, তাকে বলা হয় বর্ণ। এবার ধ্বনি বর্ণের মধ্যে পার্থক্য কি? আমরা যখন বাকযন্ত্র থেকে কোনো আওয়াজ বের করছি সেটা ধ্বনি, আর সেটাকে যখন কোনো চিহ্নের মাধ্যমে লিখে রাখছি তাকে বলা হচ্ছে বর্ণ। ধ্বনি সংরক্ষণ করে রাখা যায় না, বর্ণ সংরক্ষণ করে রাখা হয়। ধ্বনি হচ্ছে শোনার জিনিস, বর্ণ হচ্ছে লেখার জিনিস, দেখা যায় এটা। এখন আমরা জানব ধ্বনি কয় প্রকার। বাংলা ব্যাকরণে ধ্বনি দুই প্রকার, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জনধ্বনি। এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জনধ্বনি। বাংলা ব্যাকরণে স্বরধ্বনিগুলো কোনগুলো? অ থেকে ঔ অবধি সবটাই স্বরধ্বনি এবং ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সবটাই ব্যঞ্জনধ্বনি। আজ আমরা আলোচনা করব স্বরধ্বনির বিভিন্ন বিভাগ নিয়ে। প্রথমেই জানবে বাংলাতে স্বরধ্বনির সংখ্যা হচ্ছে বাংলাতে স্বরধ্বনির সংখ্যা 12টি। এদের মধ্যে স্বরধ্বনির সংখ্যা 12টি। কি কি? অ থেকে ঔ যদি করি, অ থেকে ঔ অবধি যদি করি তাহলে 12টি আসে। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, লি, এ, ঐ, ও, ঔ। এই 12টি সংখ্যা রয়েছে, কিন্তু বর্তমানে লি এর ব্যবহারটা উঠে গেছে। আমরা যে লিটা ব্যবহার করতাম স্বরধ্বনির চিহ্ন, সেই লি এর ব্যবহার উঠে গেছে। অতএব 11টি স্বরধ্বনি রয়েছে। 11টি। তাহলে মোট স্বরধ্বনি কটা? মোট স্বরধ্বনি 11টি। 11টি। এই 11টির মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, আর অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি, এবং একটি লুপ্ত স্বরধ্বনি। লুপ্ত স্বরধ্বনি একটি। একটি কোনটা? একটি লুপ্ত স্বরধ্বনি হচ্ছে লি। 11টি হচ্ছে 12টি স্বরধ্বনি মোট, তার মধ্যে একটি লুপ্ত স্বরধ্বনি। তাহলে মোট থাকছে 11টি স্বরধ্বনি, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টি এবং অর্ধ স্বরধ্বনি 4টি। আমরা আসছি মৌলিক স্বরধ্বনি বা অর্ধ স্বরধ্বনি কোনগুলোকে বলবো। এই মৌলিক স্বরধ্বনি 7টি মৌলিক স্বরধ্বনি কি কি? এই মৌলিক স্বরধ্বনির একটা তালিকা তৈরি করা হয়েছে, দেখো। ই উ মানে হস্য ই, হস্য উ, এ ও, এ অ এবং আ। হস্য ই, হস্য উ, এ এবং ও, এ এবং অ আর আ। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। বাদবাকি অন্য স্বরধ্বনি আছে। 7টা মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা এইভাবেই মনে রাখবো: ই উ, এ ও, এ অ, আ। এটা একটা কি কোন স্থান থেকে উচ্চারণ করি তার একটা গঠন দেওয়া হয়েছে। দেখো, সব থেকে ওপরে রয়েছে হস্য ই আর হস্য উ। এই উঁচুতে আছে বলে এই স্বরধ্বনিটাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি, এবং এর আর এক নাম হচ্ছে সংবৃত স্বরধ্বনি। ই এবং উ উচ্চারণ করার সময়
মুখ দুটো যেহেতু প্রসারিত না হয়ে বুঝে যাওয়ার মতো হয়, তাই একে সংবৃত স্বরধ্বনিও বলা হয়। তাহলে ই উ হচ্ছে উচ্চ স্বরধ্বনি বা সংবৃত স্বরধ্বনি। ঠিক তার নিচে এ এবং ও, এটাকে বলা হয় উচ্চ মধ্য বা অর্ধ সংবৃত স্বরধ্বনি। উচ্চ মধ্য কেন? কারণ ঠিক উঁচুতে নেই, উঁচুর পরে স্থান তার, উঁচুর পরে স্থান বলে উচ্চ মধ্য। আর অর্ধ সংবৃত কেন? সংবৃত স্বরধ্বনি ই উ উচ্চারণ করতে গেলে মুখ যতটা বুঝে দেয় তার থেকে একটু কম বুঝে বলে তাকে বলা হয় অর্ধ সংবৃত স্বরধ্বনি। নেক্সট হচ্ছে অ্যা অ। অ্যা অ কে বলা হয় নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত স্বরধ্বনি। নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত স্বরধ্বনি। নিম্ন মধ্য কেন? কারণ নিচের ঠিক ওপরে রয়েছে, তাই নিম্ন মধ্য। আর অর্ধ বিবৃত কেন? কারণ নিচের স্বরধ্বনিটাকে বলা হয় বিবৃত, আর বিবৃত কথার অর্থ বড় হওয়া, প্রসারিত হওয়া। অ্যা এবং অ উচ্চারণ করতে মুখটা প্রসারিত করতে হয়, কিন্তু ততটা প্রসারিত করতে হয় না যতটা আপ উচ্চারণ করতে প্রসারিত হয়। সেই জন্য এটাকে বলা হয় অর্ধ বিবৃত স্বরধ্বনি। আর আটা কি? আটা একদম নিচে আছে বলে নিম্ন স্বরধ্বনি। আ হচ্ছে কেন্দ্র থেকে উৎপন্ন হয়, কণ্ঠে কেন্দ্র থেকে উৎপন্ন হয়, এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। এবং সব থেকে বেশি মুখটাকে বিস্ফারিত করতে হয় বলে এটাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। তাহলে ওপর থেকে নিচ অব্দি যদি দেখা যায়, তাহলে 7টা স্বরধ্বনির মধ্যে উচ্চ এবং সংবৃত্ত স্বরধ্বনি হচ্ছে ই এবং উ। উচ্চ মধ্য বা অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি হচ্ছে এ এবং ও। নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে অ্যা এবং অ। এবং আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি বা বিবৃত স্বরধ্বনি বা কেন্দ্রীয় স্বরধ্বনি। এবার আসি আমরা বাম পাশ ডান পাশ থেকে স্বরধ্বনিকে কি বলে। এবার দেখো, ডান পাশের যে স্বরধ্বনিটা আছে হ্রস্ব উ, ও এবং অ, এটাকে বলা হয় পশ্চাৎ বা কুঞ্চিত স্বরধ্বনি। এটাকে বলা হয় পশ্চাৎ বা কুঞ্চিত স্বরধ্বনি। উ ও অ, উ ও অ, এটাকে বলা হয় পশ্চাৎ বা কুঞ্চিত স্বরধ্বনি। পশ্চাৎ কেন? পেছনের অংশ দিয়ে উচ্চারণ করতে হয় জীবের। আর কুঞ্চিত কেন? কুঞ্চিত কথার অর্থ কুঁকড়ে যাওয়া। বেলুনের যেখান দিয়ে ফোলায় সেই মুখটা যেমন কুঁকড়ে যায়, সেই রকম হ্রস্ব ও অ উচ্চারণ করতে গেলে মুখটা দেখবে বেলুনের আগার অংশ মতো কুঁকড়ে যাচ্ছে, তাই একে কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনিও বলা হয়। তাহলে উ ও অ ডান দিকে যেটা রয়েছে সেটাকে পশ্চাৎ স্বরধ্বনি, কুঞ্চিত স্বরধ্বনি এবং বর্তুল স্বরধ্বনিও বলা হয়। বর্তুল স্বরধ্বনিও বলা হয়। নেক্সট হচ্ছে বাম পাশে যেটা রয়েছে সেটাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। ই এ অ্যা, হ্রস্ব ই এ অ্যা, হ্রস্ব ই এ অ্যা, সম্মুখ স্বরধ্বনি, সামনের অংশ দিয়ে উচ্চারণ করতে হয়। এর আরেক নাম হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। ই এ অ্যা, 3টা স্বরধ্বনি উচ্চারণ করতে গেলেই মুখটাকে প্রসারিত করতে হয় বলে একে প্রসারিত স্বরধ্বনিও বলা হয়। তাহলে আবারও আসি, আমরা 7টা স্বরধ্বনি কি কি? ই উ, এ ও, অ্যা অ আ। ওপরেরটা হ্রস্ব ই হ্রস্ব উ উচ্চ বা সংবৃত্ত স্বরধ্বনি, ওপরের নিচেরটা এ আর ও উচ্চ মধ্য বা অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, তার নিচেরটা অ্যা এবং অ নিম্ন মধ্য বা অর্ধ বিবৃত স্বরধ্বনি, এবং সব থেকে নিচেরটা নিম্ন স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি বা কেন্দ্রীয় স্বরধ্বনি। ডান দিকের সবটাই হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি বা কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি, হ্রস্ব উ ও অ। বাম দিকের সবটাই হচ্ছে ই এ অ্যা, সম্মুখ স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি। কিন্তু এছাড়াও স্বরধ্বনির আরও কিছু বিভাগ রয়েছে। স্বরধ্বনিকে আমরা যদি ভাগ করি তাহলে কি কি পাবো? প্রথমত একটা পাবো গঠন অনুসারে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি, এই যে ই উ এ ও অ্যা আ। কেন মৌলিক স্বরধ্বনি? কারণ এই স্বরধ্বনিগুলোকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। কিন্তু মৌলিক স্বরধ্বনি ছাড়াও আছে যৌগিক স্বরধ্বনি।
যৌগিক স্বরধ্বনি কটা? দুটো। কি কি? ওই আর ঔ। কেন ওই আর ঔ যৌগিক স্বরধ্বনি? কারণ ওই উচ্চারণ করে ওইটাকে ভেঙে দেখো, ও আর হস্যই রয়েছে, আর ঔটাকে ভেঙে দেখো ও আর হস্য উ রয়েছে। অর্থাৎ ঔ এর মধ্যে এবং ওই এর মধ্যে দুটো স্বরধ্বনি নিহিত আছে বলে এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি সঙ্গে যৌগিক স্বরধ্বনি। এবার উচ্চারণের সময় অনুসারে স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। উচ্চারণের সময় অনুসারে স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হ্রস্বস্বর, হ্রস্বস্বর। দুই হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্ব কথার মানে কমে যাওয়া, কম। দীর্ঘ কথার মানে বেশি। হ্রস্বস্বর যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলা হয় হ্রস্বস্বর, যেটা উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে বলা হয় দীর্ঘস্বর। এবার হ্রস্বস্বর কোনগুলো? আমরা মনে রাখবো একটা জিনিস, বিজোড় সংখ্যার যেগুলো আছে সেগুলো হ্রস্বস্বর, আর জোড় সংখ্যার যেগুলো রয়েছে সেগুলো দীর্ঘস্বর। স্বরধ্বনিকে ভাগ দেখো, অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি লি এ ওই ও ঔ। তাহলে এদের মধ্যে বিজোড় কোনটা? 1 3 5 7। একে কি আছে? অ। দুয়েরটা বাদ, তিনে কি আছে? হস্যই। আবার চারেরটা বাদ, পাঁচে কি আছে? হস্যৌ। মানে অ হস্যই হস্য, এরকম করে যতগুলো বিজোড় সংখ্যাতে রয়েছে 1 3 5 7 সবটাই হচ্ছে হস্যস্বর। আর যতগুলো জোড় সংখ্যাতে রয়েছে 2 4 6 8, 2 মানে আ, 4 মানে দীর্ঘই, 6 মানে দীর্ঘ উ, এই সংখ্যাগুলোকে বলা হয় দীর্ঘস্বর। এই হস্যস্বর দীর্ঘস্বর ছাড়াও আরো একটা উচ্চারণের সময় অনুসারে স্বরধ্বনি রয়েছে, সেটার নাম হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বরধ্বনি। প্লুতস্বর কি? প্লুতস্বরের নিজস্ব কোনো চিহ্ন নেই। প্লুতস্বর কখন বলা হয়? আহ্বানে, গানে বা কান্নায় বা কবিতা আবৃত্তির সময় আমরা স্বরধ্বনিকে অনেক সময় টেনে 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 উচ্চারণ করি। অনেক স্বরধ্বনিকে অনেক দীর্ঘ করে টেনে 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 উচ্চারণ করি। তখন এই স্বরধ্বনিকে বলা হয় প্লুতস্বর। যেমন মাকে ডাকার সময় কি বলি? মা। অনেকগুলো আজ করে দিলাম, তাই না? কই রে, রে, অনেকগুলো এ যোগ করলাম। স্বরধ্বনির এই সিস্টেমটাকে বলা হয় প্লুতস্বর। এবার হচ্ছে আমরা কি জানবো? এবার উচ্চারণের স্থান অনুযায়ী আরো কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে কণ্ঠ স্বরধ্বনি। কণ্ঠ মানে কি? এই যে এই অংশটা, একদম গলার কাছের অংশটা, এই স্থান থেকে যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে কণ্ঠ স্বরধ্বনি। এই স্থান থেকে উচ্চারণ করি আমরা অ আ। তারপর হচ্ছে তালব্য স্বরধ্বনি। তালব্য স্বরধ্বনি কোনটা? হস্যই দীর্ঘই। তারপর হচ্ছে ওষ্ঠ স্বরধ্বনি। ওষ্ঠ কোনটা? হস্য উ দীর্ঘ উ। তারপর হচ্ছে কণ্ঠ তালব্য স্বরধ্বনি। কণ্ঠ তালব্য। এ ওই আর এ। তারপর হচ্ছে কণ্ঠ ওষ্ঠ স্বরধ্বনি। কোনটা? ওই, ও আর ঔ। তাহলে উচ্চারণ স্থানে কণ্ঠ, তারপর তালু। তালু হচ্ছে ওপরের দাঁতের পেছনের অংশ। ওষ্ঠ মানে ঠোঁট। কণ্ঠ তালু মানে কণ্ঠ প্লাস তালু। কণ্ঠ ওষ্ঠ মানে কণ্ঠ প্লাস ওষ্ঠ। এই কয়েকটা ভাগে ভাগ করা যায় উচ্চারণের স্থান অনুযায়ী। যেমন কণ্ঠ স্বরধ্বনি কোনগুলো? অ আ, প্রথম দুটো করে। তালব্য স্বরধ্বনি কোনটা? হস্যই দীর্ঘই। তারপরে ওষ্ঠ স্বরধ্বনি কোনটা? হস্য উ দীর্ঘ। তারপর কণ্ঠ তালব্য স্বরধ্বনি কোনটা? এ ওই এবং এ। এবং কণ্ঠ ওষ্ঠ স্বরধ্বনি কোনটা? ও এবং ঔ। তার আগে বলে রাখি, আমাদের বাংলা বর্ণমালায় একটা স্বরধ্বনি আছে যার নিজস্ব কোনো চিহ্ন নেই। সেই স্বরধ্বনিটার নাম হচ্ছে এ। নিজস্ব চিহ্ন নাই, অয়ে জফলা দিয়ে একে প্রকাশ করতে হয়। বোঝা গেল? তাহলে স্বরধ্বনির পুরো যে বিষয়টা আমরা পেলাম, সেই বিষয়টাকে যদি ভাগ করা যায়, যে স্বরধ্বনির মোট স্বরধ্বনি হচ্ছে 12টি,
তার মধ্যে একটি লুপ্ত স্বরধ্বনি লি, 11টির মধ্যে 7টি মৌলিক স্বরধ্বনি, 4টি অর্ধ স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনিকে ভাগ করলে আমরা বিভিন্ন ভাগ পাই। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি হস্যই হস্যৌ, উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও, উচ্চ ও নিম্ন মধ্য স্বরধ্বনি এ অ, কেন্দ্রীয় বা নিম্ন স্বরধ্বনি আ, সম্মুখ স্বরধ্বনি ই এ এ, একে প্রসারিত স্বরধ্বনিও বলা হয়। হস্যৌ ও অ কে বলা হয় পশ্চাৎ বা কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। স্বরধ্বনিকে উচ্চারণের সময় অনুসারে 3 ভাগে ভাগ করা যায়: হস্যস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর। হস্যস্বর কোনগুলো? যেগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, এগুলোকে কি বলেছি? বিজোড় সংখ্যার 1, 3, 5, 7। দীর্ঘস্বর কোনগুলো? যেগুলোকে উচ্চারণ করতে বেশি সময় লাগে, কি বলেছি? 2, 4, 6, 8 সবটা। এবং প্লুতস্বর কোনটাকে বলা? স্বরধ্বনিকে যখন লম্বা করে প্রলম্বিত করে টেনে টেনে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় প্লুতস্বর। যেমন মা, কইরে, যদু হে, এই শব্দগুলোকে বলা হয় প্লুতস্বর। এবার তারপরে গঠন অনুসারে স্বরধ্বনি 2 প্রকার: মৌলিক স্বরধ্বনি 7টা, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। যৌগিক স্বরধ্বনি 2টো রয়েছে, ওই আর ঔ। ওই কেন যৌগিক স্বরধ্বনি? কারণ ওইটাকে ভাঙলে ও আর হস্যই পাই। আর ঔ কেন যৌগিক স্বরধ্বনি? কারণ ঔটাকে ভাঙলে ও আর হস্যও পাই, তাই একে যৌগিক স্বরধ্বনি বলে। এছাড়াও রয়েছে স্থান অনুযায়ী কণ্ঠ স্বরধ্বনি অ আ, তালব্য স্বরধ্বনি হস্যই দীর্ঘই, ওষ্ঠ স্বরধ্বনি হস্যৌ দীর্ঘৌ, কণ্ঠ তালব্য স্বরধ্বনি এ ওই এ, কণ্ঠ ওষ্ঠ স্বরধ্বনি ও আর ঔ। এখন যদি প্রশ্ন করা যায় যে সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি কোনটা? সম্মুখ স্বরধ্বনি কি? দেখো, সম্মুখ স্বরধ্বনি ই এ এ, তাহলে ই এ এর মধ্যে একটা হবে সম্মুখ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কোনটা? উচ্চ স্বরধ্বনি আবার ই, তার মানে সম্মুখ উচ্চ স্বরধ্বনি বা সংবৃত্ত স্বরধ্বনি হচ্ছে ই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করা হলো। আমি পরবর্তী ভিডিওতে ব্যঞ্জন ধ্বনিকে কিভাবে মনে রাখতে হয় তাই নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই পড়তে থাকো, নিজেকে আরও বেশি আপডেট করে তোলো। ধন্যবাদ।